তাহলে প্রি মেন্ডেলিয়ান এরা বা প্রি মেন্ডেলিয়ান ফেজে আমরা অনেকগুলো তত্ত্ব দেখতে পাই। সেই তত্ত্বর মধ্যে যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে 580 থেকে 500 বিসিতে পিথাগোরাস একটি তত্ত্ব দেন। কি তত্ত্ব দেন সেটাকে আমরা বলি ভেপার বা ময়েস্ট ভেপার থিওরি, সেটাকে আমরা বলি ময়েস্ট ভেপার থিওরি। এই ময়েস্ট ভেপার থিওরি অনুযায়ী পিথাগোরাস কি বলেন না, পিথাগোরাস বলেন যে এভরি অর্গানিজম have a certain quantity of moist vapor formed from the brain and other body part. তাহলে উনি কি বলেন, every organism have a certain quantity of moist vapor formed from the brain and other body part during sexual reproduction. তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় যে কোনো অর্গানিজমের সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় যে কোনো অর্গানিজমের মধ্যে একটা সার্টেন কোয়ান্টিটি অফ ময়েস্ট ভেপার তৈরি হয়, যেটা তাদের ক্ষেত্রে বা এই অর্গানিজমদের ক্ষেত্রে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তখন তাদের সেক্স অর্গানের মধ্যে অ্যাকুমুলেটেড হয়। এই অ্যাকুমুলেশনের ফলে আলটিমেটলি ফিমেল অর্গানে আমরা অফস্প্রিংকে হতে দেখি। এবার এই যে একটা ময়েস্ট ভেপার থিওরি সম্বন্ধে বলেছে, এই ময়েস্ট ভেপার থিওরিতে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বা একটা জিনিস খুব খুব ইম্পর্টেন্ট যে টপিকটা পিথাগোরাস বলেছিলেন সেটা হচ্ছে বডি পার্ট বা অন্যান্য পার্টে সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় এই ময়েস্ট ভেপারটা অ্যাকুমুলেটেড হয়। আমরা যদি ময়েস্ট ভেপার এই পোর্শনটাকে একটা খুব হাইপোথেটিক্যাল বা একটা খুব ভেগ একটা পার্ট ধরে নিই যে এটার কোনো বেসিস নেই, কিন্তু তার যে উনি যে বলেছিলেন যে ডিফারেন্ট বডি পার্ট থেকে এটা তৈরি হচ্ছে এবং আলটিমেটলি এটা অ্যাকুমুলেটেড হচ্ছে গিয়ে কোথায় না সেক্স অর্গানের মধ্যে, এবং আলটিমেটলি ফিমেল সেক্স অর্গানের মধ্যে অফস্প্রিং ডেভেলপড হচ্ছে। এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা থেকে আমরা একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ দেখতে পাই। কি সায়েন্টিফিক অ্যাপ্রোচ দেখতে পাই না, পিথাগোরাসের সময় অর্থাৎ কিনা 580 থেকে 500 বিসি এই টাইমটায় এই জিনিসটা সম্বন্ধে লোক জানা শুরু করেছিল যে একটা ফিমেল অর্গানিজমের মধ্যে যখন একটা অফস্প্রিং জেনারেট হয় বা একটা অফস্প্রিং তৈরি হয় সেটাতে কন্ট্রিবিউশন অফ বোথ পেরেন্টস থাকে, অর্থাৎ দুটো পেরেন্টসের একটা সমতুল্য কন্ট্রিবিউশনের মধ্যে কিন্তু আমরা একটা অফস্প্রিংকে তৈরি হতে দেখি। যদিও এই ভেপার থিওরির মধ্যে এই ভেপার থিওরিটার মধ্যে কোথাও বলা নেই যে এখানে মেল বা ফিমেল কোন জিনিসটা বেশি হবে বা মেলনেস বা ফিমেলনেস কোন জিনিসটা বেশি হবে। বলা হয়েছে যে এই সেক্সুয়াল রিপ্রোডাকশনে যে অ্যাকুমুলেশনটা হচ্ছে এটা মেলের থেকে ভেপারটা বেশি পরিমাণে ফিমেলের মধ্যে জন্মাবে। তার মানে এই থিওরি কিছুতেই একটা ফিমেল অফস্প্রিং এর অরিজিন সম্বন্ধে কোনো রকম ভাবে কোনো এক্সপ্লেনেশন দিতে পারে না। সেকেন্ড যে পার্টটা আসে, খুব অবভিয়াসলি এই যে থিওরিটা থাকে এই থিওরিটা খুব একটা পপুলারিটি পায় না। এরপরে পরবর্তীকালে মানে অনেকটাই পরবর্তীকালে 15th সেঞ্চুরির দিকে আমরা আরেকজন সায়েন্টিস্টকে দেখতে পাই যে সায়েন্টিস্ট বলেন যে প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে আমরা কিছু তরল তৈরি হতে দেখি, এটাকে আমরা বলি ফ্লুইড থিওরি বাই এম্পিডোক্লাস যে থিওরিটা দেন তাতে উনি বলেন যে ফ্লুইড এক ধরনের ফ্লুইড বা তরল পদার্থ তৈরি হবে
কোথায় না ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন, male body part released by releasing some fluid formed from the brain and other body part. খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার এই দুটো থিওরির ক্ষেত্রেই আমরা দেখতে পাই। যে ফ্লুইড থিওরিতে যেটা দেখলাম সেটাতে আমরা দেখেছি যে মেল থেকে ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন মেল বডি থেকে একটা ফ্লুইডিক পোর্শন ফিমেল বডিতে ট্রান্সফার হয়, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য সিমেন কন্টেন স্পার্ম। এই যে কনসেপ্টটা, এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা যে এমপি ডগলাস দিয়েছিলেন সেই কনসেপ্টটা থেকে বোঝা যায় যে উনি কোনো রকমভাবে বা কোনো একটা জায়গায় গিয়ে সিমেন এই পোর্শনটাকে উনি রিয়েলাইজ করেছিলেন যে ইট ইজ দ্য মেন অবজেক্ট বা ইট ইজ দ্য মেন থিং হুইচ ইজ ট্রান্সফার ফ্রম দ্য মেল বডি টু দ্য ফিমেল। এবং এটা থেকে তারপরেটা দেখে যে ব্রেন অ্যান্ড আদার বডি পার্ট, এই যে ব্রেন অ্যান্ড আদার বডি পার্ট তার মানে একটা অর্গানিজমের বডির মধ্যে এটা তৈরি হচ্ছে। এই যে একটা রিয়েলাইজেশন, এই রিয়েলাইজেশনটাই কিন্তু আমরা প্রি মেন্ডেলিয়ান জেনেটিক্সে ডেভেলপড হতে দেখেছি। এই রিয়েলাইজেশনটাই কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি যে হেরিডিটারি যে প্রসেস, সেই প্রসেসটাতে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে মেন্ডেলকে। তাহলে যাই হোক, তাহলে আমরা ফ্লুইড থিওরিতে দেখলাম যে একটা লিকুইড তৈরি হবে যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় সেক্স অর্গানের মধ্যে রিলিজ করবে এবং আলটিমেটলি ফিমেলের মধ্যে একটা অফস্প্রিং তৈরি করবে। এটা গেল এমপি ডগলাসের ফ্লুইড থিওরি। এরপরে যে থিওরিটা সব থেকে উল্লেখযোগ্য দুটি থিওরি আমরা এখানে দেখব। এই দুটি থিওরি অ্যাকচুয়ালি একটাই থিওরি মডিফাইড বাই টু সায়েন্টিস্ট, সেটা হচ্ছে মাপার্টিয়াস ইনি প্যানজেনিক বা প্যানজিনের কনসেপ্ট দেন। তার কথা অনুযায়ী অ্যাকর্ডিং টু মাপার্টিয়াস ইচ অর্গানিজম formed some small component within their sex organ. Each organism forms some small component within their sex organ known as pangene. These pangenes are formed from brain and other parts of the body. তাহলে কি হলো? Each organism forms some small component within the sex organ known as pangene. These pangenes are formed from the brain and other parts of the body and finally accumulating within the sex organ. এবং মাপার্টিয়াস এখানে আরো বলেন যে এই যে প্যানজিন যেটা তৈরি হয়েছে, these pangenes are mixed with bloodstream and released within the sex organ. এই যে আমরা বলেছি each organism formed some small component within the sex organ known as pangene. These pangenes are formed from brain and other parts of the body and finally accumulated within the sex organ. This accumulation is made by the bloodstream. So they are mixed within the bloodstream and through the bloodstream these pangenes are accumulated within the sex organ, and during the sexual reproduction these pangenes are mixed together
forming an offspring. The sex determination of the offspring, that is offspring কি সেক্সের হবে বা offspring এর সেক্সটা কি হবে, মেল হবে না ফিমেল হবে, that is totally depends on this pangene. If the concentration of the pangene will be higher from the male body, then the offspring will be male. And if it is from female body, then offspring will be female. তাহলে অ্যাকুমুলেটেড প্যানজিনের মধ্যে যদি আমরা দেখি যে মেল প্যানজিনের সংখ্যা বেশি থাকে বা পরিমাণ বেশি থাকে, তাহলে আমরা বলতে পারবো যে অফস্প্রিংটা হবে পুরুষ বা মেল, আর যদি ফিমেলের বেশি থাকে তাহলে অফস্প্রিংটা হবে স্ত্রী বা ফিমেল। এই হচ্ছে ম্যালপিজিয়ান এই মাপার্টিয়াসের প্যানজিন কনসেপ্ট। তিনটে যেটা বললাম অর্থাৎ ভেপার থিওরি, ফ্লুইড থিওরি, এর মধ্যে থেকে প্যানজিন কনসেপ্টের কিন্তু অ্যাকসেপ্টেন্সিটা অনেক বেশি। এখানে দেখো মেল এবং ফিমেল এই দুটো প্যানজিনের কনসেপ্ট আমরা দেখেছি। আমরা মাপার্টিয়াসের যে কনসেপ্টটা দেখলাম সেই মাপার্টিয়াসের কনসেপ্ট অনুযায়ী আমরা এখানে মেল এবং ফিমেল এই দুটোরই প্যানজিন দেখলাম। এই দুটো প্যানজিন কোথা থেকে পাওয়া যাচ্ছে না, এই দুটো প্যানজিন তাদের বডি পার্টস থেকে বা ব্রেন থেকে তৈরি হয়েছে। এই দুটো এখানে তৈরি হওয়ার পর দে আর রিলিজড ইন দ্য ব্লাড স্ট্রিম, তারা ব্লাড স্ট্রিমের মধ্যে রিলিজ করবে। ব্লাড স্ট্রিমের পরে রিলিজ করার পরে যখন তারা ব্লাড স্ট্রিমের মধ্যে রিলিজ হবে দিয়ে মানে মিক্সড আপ হয়ে তারা রিলিজ করবে কোথায় না, রিলিজড উইদিন দ্য সেক্স অর্গান অ্যাট দ্য টাইম অফ রিপ্রোডাকশন। যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে তখন এই প্যানজিনগুলো ব্লাড স্ট্রিম থেকে এই সেক্স অর্গানের মধ্যে অ্যাকুমুলেটেড হবে এবং অবভিয়াসলি দুটো মিক্স আপ হবে। তার মানে এই জায়গাটাকে আমরা বলতে পারি দিস ইজ দ্য প্লেস হোয়ার প্যানজিনস আর মিক্সড আপ। এরপরে যে অফস্প্রিংটা তৈরি হলো সেখানে যদি মেল প্যানজিনের পরিমাণ বেশি থাকে তাহলে অফস্প্রিং মেল হবে, যদি ফিমেল প্যানজিনের পরিমাণ বেশি থাকে তাহলে অফস্প্রিং ফিমেল হবে। এইখানে আমরা যে কনসেপ্টটা দেখতে পেলাম, যে কনসেপ্টটাতে যে প্যানজিন কনসেপ্টটা দিয়েছেন মাপার্টিয়াস, সেই প্যানজিন কনসেপ্ট থেকে আমরা কতগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার পাচ্ছি রিপ্রোডাকশনে, যে ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো আজ পর্যন্ত কিন্তু কেউই দিয়ে উঠতে পারেনি। মানে কোনো সায়েন্টিস্ট, কোনো মানে ফিলোসফার কিন্তু এত অবধি পৌঁছাতে পারেনি যেটা মাপার্টিয়াস বললেন। মাপার্টিয়াস তাহলে এমন কি বললেন যে এটা ওনাকে অনেকটা বেশি অ্যাকসেপ্টেন্স দিল দেন আদার, সেটা হচ্ছে মাপার্টিয়াস প্রথম যেটা বললেন সেটা হচ্ছে যে ইফ মেল প্যানজিন ইজ higher in concentration then offspring will be male, and if it is female then offspring will be female. তার মানে আমরা বলতে পারি মাপার্টিয়াস এখান থেকে বললেন যে সেক্স ডিটারমিনেশন is depending on the concentration of pangene. তাহলে এটা উনি এক নম্বর অবজারভেশন দিলেন যে সেক্স ডিটারমিনেশন অফ দ্য অফস্প্রিং ইজ ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ প্যানজিন। ইফ দ্য মেল প্যানজিন উইল বি হায়ার ইন কনসেন্ট্রেশন দেন ইট ইজ দ্য অফস্প্রিং উইল বি মেল, অ্যান্ড ইফ ইট ইজ ফিমেল দেন অফস্প্রিং উইল বি ফিমেল। অ্যান্ড দ্য থার্ড পার্ট বা 3 নম্বর পার্ট উনি দিলেন যে প্যানজিন আর রিলিজড in the sex organ during reproduction. এই যে কনসেপ্টটা আমরা আগেও দেখেছি যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় হয়েছে, বাট প্যানজিন ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য গ্যামেট। আমরা প্যানজিনকে গ্যামেট ভাবতে পারি। তাহলে আমরা বলতে পারি এই যে প্যানজিন রিলিজড in the sex organ during reproduction, এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, this part resembles the release of the gamete during sexual reproduction. তাহলে এই প্যানজিন কনসেপ্টটা কিন্তু অনেকটা অ্যাকসেপ্টেড কনসেপ্ট। এই প্যানজিন কনসেপ্টটাকে সমস্তটা এক রেখে, সমস্ত জিনিসটাকে এক রেখে এই প্যানজিন কনসেপ্টের মধ্যে একটাই চেঞ্জ করলেন চার্লস ডারউইন। সেটা উনি বললেন যে এই প্যানজিনগুলোর সঙ্গে সঙ্গে আর একটাও স্মল পার্টিকেল তৈরি হয়। এই স্মল পার্টিকেলগুলোকে আমরা বলি জার্মিউল।
এই স্মল পার্টিকেলগুলো বলি কি আমরা জার্মিউলস। সো জার্মিউলস আর অলসো প্রডিউসড along with pangene and sometimes they are same, তার মানে একই জায়গা থেকে একই জিনিস অরিজিনেট করছে। তার মানে কোনো কোনো জায়গায় জার্মিউলস আর প্যানজিন সেম, আর কোনো কোনো জায়গায় জার্মিউলস আর প্যানজিনটা আলাদা। তার মানে প্যানজিনের সঙ্গে আরও কিছু স্মল পার্টিকেল তৈরি হয়, এই স্মল পার্টিকেলগুলোকে চার্লস ডারউইন নাম দিলেন জার্মিউলস। বাকি জার্মিউলস সেটাও ব্লাডের মধ্যে মিক্স আপ হয় এবং সেটাও ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন রিলিজড হয়, এবং রিলিজ হওয়ার পর অফস্প্রিংয়ের মধ্যে তার কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে আমরা দেখতে পাই যে সেগুলো মেল বা ফিমেল, অফস্প্রিংয়ের মেল বা ফিমেল ক্যারেক্টারিস্টিক ফিচারটাকে ডিটারমিনেশন করে। এবার এই এক্সট্রা উনি যে জিনিসটা বললেন সেটা হচ্ছে যে অফস্প্রিং ডেভেলপমেন্ট is mainly maintained by জার্মিউলস। তার মানে অফস্প্রিং এর যে ডেভেলপমেন্ট হয়, this offspring development is mainly maintained by germules. So the germules are maintaining the development of the offspring. কিন্তু এই যে কনসেপ্টটা, this concept of Charles Darwin was not supported by a scientist known as Weismann. Weismann এই জার্মিউল এবং প্যানজিনের কনসেপ্টটাকে সাপোর্ট করলেন না, এবং সাপোর্ট না করে উনি সোমাটোপ্লাজম অ্যান্ড জার্মপ্লাজমের একটা কনসেপ্ট দিলেন। এই সোমাটোপ্লাজম এবং জার্মপ্লাজমের হিসেবে উনি কি বললেন যে ইচ অর্গানিজম হ্যাভ টু এন্টিটিস, one is called somatoplasm and other one is called germplasm, এবং this germplasm is responsible for origin and development of offspring. তাহলে জার্মিউল অ্যান্ড প্যানজিনের যে কনসেপ্টটা দিয়েছিলেন মাপার্টিয়াস, এবং সেটাকে পরবর্তীকালে আরও মানে জার্মিউলের প্যানজিনের কনসেপ্টটা দিয়েছিলেন মাপার্টিয়াস, এবং পরবর্তীকালে সেটাকে রিভাইজ করেন চার্লস ডারউইন ইন দ্য ফর্ম অফ জার্মিউলস, কিন্তু সেটাকে অগাস্ট ভাইসম্যান সেটাকে ওভাররুল করে দেন, করে দিয়ে উনি একটা নতুন কনসেপ্ট দেন যেটাকে বলা হয় সোমাটোপ্লাজম অ্যান্ড জার্মপ্লাজম। According to Weismann, each organism can have two entities, one is somatoplasm and other one is germplasm, and this germplasm is responsible for origin and development of offspring. তাহলে এই যে কটা আমরা থিওরি দেখলাম, দিস থিওরি আর মেন ইম্পর্টেন্ট থিওরিজ অফ প্রি মেন্ডেলিয়ান এরা বা মেন্ডেলিয়ানের আগের সময় হেরিডিটি বা বংশগতি সম্বন্ধে যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা হয়েছিল সেইটাতে এই থিওরিগুলো খুবই গুরুত্বপূর্ণ।